নমস্কার। আজ শোনাব আমার গল্প পাঠের আসরের ৫১তম গল্প। আজকের এই গল্পে আমার সাথে গল্প পাঠে অংশগ্রহণ করেছেন মনিকা কর্মকার। তো শুরু করছি আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ধ্রুব কেমন আছিস। গল্পটা আমি শুনেছিলাম আমার বন্ধু ধ্রুব কুণ্ডুর কাছ থেকে। ধ্রুব থাকে আমেরিকায়, মাঝে মাঝে দেশে আসে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে হইচই করে আড্ডা দিয়ে আবার ফিরে যায়। ধ্রুবর স্বাস্থ্য যেমন ভালো তেমনই সাহসী, কোনো কিছুতেই সে ভয় পায় না। তবু সে একদিন মাত্র ভয় পেয়েছিল, তাও বেশি দিন আগের কথা নয়। এই বছর দুয়েক আগে ধ্রুব নিউ ইয়র্ক থেকে কলকাতায় আসবার দিন দশেক পরে কি একটা কাজে পাটনা গিয়েছিল। যারা বিদেশে থাকে তাদের প্লেনে চেপে ঘোরাঘুরির অভ্যেস হয়ে যায়, অনেকটা সময় বাঁচানোর জন্য। তো পাটনা থেকে ধ্রুবর ফেরার কথা ছিল, কিন্তু কিসের একটা গোলমালে পাটনা এয়ারপোর্টে দুদিন কোনো প্লেন নামতে পারছিল না। তাই ধ্রুব ট্রেনের টিকিট কাটল। ট্রেনের কামরায় বসে ধ্রুব এক মনে একটা ডিটেকটিভ বই পড়ছিল। হঠাৎ এক সময় সে চোখ তুলে বাইরে তাকালো। ট্রেনটা একটা স্টেশনে থেমে আছে। স্টেশনটার নাম মধুপুর। ওই নামটা দেখেই ধ্রুবর খুব মন কেমন করতে লাগলো। সে হঠাৎ বাক্সটা তুলে নিয়ে নেমে পড়ল সেই স্টেশনে। তারপরের ঘটনা ধ্রুবর নিজের মুখেই শোনা যাক। মধুপুরে আমাদের একটা বাড়ি আছে। অনেক দিন সে বাড়িতে যাইনি, অন্তত 10 বছর তো হবেই। ছেলেবেলায় প্রত্যেক বছর সেখানে বেশ বড় দল মিলে আসা হতো। গুরুজনেরা আসতেন, খুড়তুতো জাটতুতো ভাই বোনেরা আসতো, দারুণ ভালো লাগতো। সেই সব স্মৃতি সব মনে পড়ে গেল। কতদিন সেই বাড়িটা দেখিনি, হয়তো জীবনে আর দেখাও হবে না। তাই নেমে পড়লুম ট্রেন থেকে। এতদিন পরে এলেও মধুপুরের রাস্তাঘাট আমার বেশ মনে আছে। একটা সাইকেল রিক্সা নিয়ে পৌঁছে গেলুম আমাদের সেই বাড়িটায়। বাড়িটা দোতলা, আর সামনে পেছনে অনেক বড় বাগান। লিচু গাছ, জামরুল গাছ, আম গাছগুলো সব এখনো আছে। একদিকে একটা মস্ত বড় কুয়ো। অত বড় কুয়ো খুব কম বাড়িতেই থাকে। বাড়িটায় দুজন দারোয়ান, একজন মালি আর একজন সরকার বাবু থাকেন। এখন আর কলকাতা থেকে বড় দল আসে না। আমার বাবা মা শুধু শীতকালে আসেন একবার। শীতকালে এখানে এলে স্বাস্থ্য ভালো হয়। সরকার বাবু আমাকে দেখেই চিনতে পারলেন, অবাক হলেন খুবই। আমি কলকাতায় ফিরেছি উনি তা জানতেন না। ভাবলেন আমি বুঝি আমেরিকা থেকেই সোজা মধুপুরে চলে এসেছি। আমার খাওয়া দাওয়ার জন্য ওরা খুব ব্যস্ত হয়ে উঠলেন। আমি যখন পৌঁছেছি তখন সন্ধে 7টা। আমি বললুম রাত্রিরে আমি বেশি খাই না, 2-3টে রুটি আর একটু মুরগির মাংস হলেই চলবে। মুরগি তো এখানে সহজেই পাওয়া যায়। সরকার মশাই আমাকে একতলায় একখানা ঘর খুলে দিলেন, কিন্তু আমি বললুম
আমি দোতলার ডান দিকের কোণের ঘরটায় থাকতে চাই। ছেলেবেলায় আমরা ভাই বোনেরা এই ঘরটাতেই থাকতুম। ওই ঘরটাই আমার বেশি পছন্দ। সরকার মশাই আমতা আমতা করতে লাগলেন। তিনি বললেন, ওপর তলাটা একদম ফাঁকা, সেখানে আপনি একা একা থাকবেন? শুনে আমার হাসি পেল। ফাঁকা বলে অসুবিধে কি আছে? বিদেশে কত জায়গায় আমাদের একা একা থাকতে হয়। সরকারবাবু লোক লাগিয়ে দোতলার সেই ঘরটা সাফ করিয়ে দিলেন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি উপরে চলে এলুম। দোতলায় 6খানা ঘর, মাঝখানে টানা বারান্দা, অন্য সব ঘর তালাবন্ধ। আমাদের এই ঘরটায় একটা পেল্লায় বড় পালঙ্ক পাতা, তাতে পুরু গদির বিছানা। একসঙ্গে 4-5 জন এই বিছানায় শুতে পারে। ঘড়িতে দেখি মাত্র 9টা বাজে। আমার আবার তাড়াতাড়ি ঘুমোবার অভ্যেস নেই, কিন্তু মধুপুর শহর এর মধ্যেই নিঝুম। আমার তো আর কিছু করবার নেই। ছেলেবেলায় এই সময়টাতেও আমরা কত রকম খেলা করতুম। এখন একা বলে বেশ খারাপ লাগতে লাগলো। সেই ডিটেকটিভ বইটা খুলে পড়তে শুরু করলুম। কতক্ষণ পড়েছি খেয়াল নেই। হঠাৎ এক সময় কিসের যেন অস্বস্তি লাগতে লাগলো, কেন তা জানি না। গায়ে কেমন জ্বালা জ্বালা করছে। তাকিয়ে দেখি যে ঘরের সব কটা জানালা বন্ধ। যদিও শীত পড়েছে বেশ, জানালা না খুললেও চলে, কিন্তু আমি আবার একেবারে বন্ধ ঘরে থাকতে পারি না। তাই উঠে জানালাগুলো খোলার চেষ্টা করলুম। এ ঘরের 3টে জানালা, কিন্তু আশ্চর্য ব্যাপার, একটা জানালাও আমি খুলতে পারলুম না ঠেলাঠেলি করে। অনেকদিন খোলা হয়নি তো, তাই হয়তো জবরদস্তভাবে আটকে গেছে। জানলা খোলা গেল না বলে বেশ বিরক্ত লাগলো, কিন্তু এখন সরকারবাবুকে ডাকাডাকি করার কোনো মানেই হয় না। তাই গায়ের জামাটা খুলে ফেললুম। তাতে গরম খানিকটা কমল। 4 দেওয়ালে 4টে ঘুলঘুলি আছে, সুতরাং দম বন্ধ হয়ে মরব না। খানিকক্ষণ বাদে বইটা পড়া শেষ হয়ে গেল। না, আর তো কিছুই এখন করার নেই, সুতরাং শুয়ে পড়লুম আলো নিভিয়ে। কিন্তু তারপরেও ঘুম আসে না। বিছানায় শুয়ে ছটফট করতে লাগলুম। কিসের যেন অস্বস্তি। গরম আর লাগছে না, একটু শীত শীতই করছে, অথচ বিছানায় এদিক থেকে ওদিক গড়াচ্ছি। তখন মনে হলো, দৌড় ছাই, কেন যে মধুপুরে নামতে গেলুম। ছেলেবেলায় যেসব জায়গা খুব ভালো লেগেছে, বড় হয়ে একা সেই সব জায়গায় আর সেই রকমই ভালো লাগা খুঁজে পাওয়া যায় না। হঠাৎ আমার খাটের ঠিক সামনের জানলাটায় দুমদুম করে শব্দ হলো। শব্দটা এত জোরে আর এমনই হঠাৎ যে আমি প্রায় লাফিয়ে উঠলুম। এ কি কাণ্ড! বাইরে থেকে দোতলার ঘরের জানলায় কে ধাক্কা দেবে? আমার গলা শুকিয়ে গেল। আমি বিছানা থেকে নামতেও পারলুম না। আমি এত ভয় পেয়ে গেছি, তার জন্য নিজেই অবাক হয়ে গেছি। কিসের ভয়? চোর ডাকাত? আচ্ছা,
এত জোরে আওয়াজ হলে নিচে দারোয়ানরা শুনতে পাবে না কেন? কই, আর কারুর গলার আওয়াজ তো শোনা যাচ্ছে না। 5 মিনিট বাদে ঠিক আরেকবার ওই রকম দুমদুম শব্দ হলো। কেউ যেন জানলাটা খুলতে চাইছে, কিন্তু এই জানলা তো ভেতরের দিকে খুলবে না, ভেতরে লোহার শিক রয়েছে। আমি বলতে গেলুম, কে? কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। এক্ষুনি এক গ্লাস জল না খেলে যেন আমি মরে যাব। পালঙ্কের পাশে একটা জলের জাগ রাখা ছিল, কোনো রকমে সেটাকে তুলে জল খাওয়ার চেষ্টা করলুম। সবেমাত্র 2 ফোঁটা জল গলায় দিয়েছি, অমনি আবার সেই শব্দ। জলের জগটা খসে পড়ে গেল আমার হাত থেকে, জলে ভিজে গেল বিছানা। আমার হাত পা একেবারে অবশ হয়ে গেছে। জানালার এত জোর আওয়াজ হচ্ছে, অথচ নিচতলা থেকে কারুর কোনো সাড়া শব্দ হচ্ছে না বলেই আমার বেশি ভয় করতে লাগলো। তবে কি সবাই রাত্রিবেলা এ বাড়ি ছেড়ে পালিয়ে যায়? চতুর্থবার আওয়াজ হতে আমি আর থাকতে পারলুম না। একটা কিছু করতেই হবে, নইলে ভয়ে আমার দম আটকে যাবে। পাগলের মতো আমি খাট থেকে নেমে ছুটে গেলুম সেই জানলার কাছে। তারপর কান্নায় ফোঁপাতে ফোঁপাতে আমি সেই জানলাটায় এক ধাক্কা মারলুম। আশ্চর্য ব্যাপার, আগে শত চেষ্টা করেও ওই জানলাটা আমি খুলতে পারিনি, কিন্তু এবারে একবার ঠেলা মারতেই 2টো পাল্লা হাট করে খুলে গেল। বাইরে কেউ নেই, আকাশে ধপধপে জ্যোৎস্না। জানলা দিয়ে আমি বাড়ির গেট, বাগান, কুয়োতলা পর্যন্ত দেখতে পেলুম। মানুষজনের চিহ্ন নেই কোনো। তারপর হঠাৎ কে যেন ডাকলো, ধ্রুব, এই ধ্রুব। আমার সারা শরীর শিউরে উঠল একেবারে। কোথাও কেউ নেই, তবু আমার নাম ধরে কে ডাকছে। মেয়েলি গলা। আবার শুনলুম সে ডাক, ধ্রুব, এই ধ্রুব। কেউ যেন খুব মিষ্টি করে আমায় ডাকছে। তারপর দেখতে পেলুম আমার ঘরের নিচেই যে একটা ছোট পাঁচিল, সেখানে একটি মেয়ে বসে আছে, দূরে শাড়ি পরা, মুখটা অন্যদিকে ফেরানো। আমি অতি কষ্টে বললুম, কে কে ওখানে? মেয়েটি এবার মুখ ফিরিয়ে আবার ডাকলো, ধ্রুব, এই ধ্রুব। আমার বুকের মধ্যে যেন দুম করে একটা ধাক্কা লাগলো। আমার মনে পড়ে গেল সব কথা। মেয়েটি পাঁচিল থেকে নেমে এবারে হাঁটতে লাগলো, এগিয়ে গেল কুয়োতলার দিকে। আমার ইচ্ছে হলো ছুটে আমি বাইরে বেরিয়ে যাই, কিন্তু আমার পা যেন লোহার মতন ভারী, একটু নড়বার ক্ষমতা নেই। মেয়েটি আস্তে আস্তে হেঁটে গিয়ে কুয়োর পাড়ে উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে ফিরে বলল, তুই ভালো আছিস তো ধ্রুব? আমি অস্ফুট গলায় বললুম, দিদি। আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। আমি আর কিছু দেখতে পেলুম না। একটু পরে চোখ মুছে দেখি আর কোনো কিছুই সেখানে নেই। দিদি অদৃশ্য হয়ে গেছে। আমার এক দিদি ওই কুয়োয় ডুবে মারা যায়। সে অনেক কাল আগের কথা। আমার তখন মাত্র 6-7 বছর বয়স।
আমরা অনেকে একসঙ্গে স্নান করছিলাম ওখানে। দিদি হঠাৎ পা পিছলে পড়ে গেল। আমি হাত বাড়িয়েও ধরতে পারিনি। তারপর 24 বছর কেটে গেছে। সেই ঘটনা আমি ভুলেই গিয়েছিলাম একেবারে। সেই দিদির মুখটাও আমার মনে ছিল না, কিন্তু দেখা মাত্র চিনতে পারলুম। গল্প থামবার পর আমি ধ্রুবকে বললুম, নিশ্চয়ই তোমার চোখের ভুল, এরকম ঘটনা অনেক শোনা যায়। ধ্রুব আমাকে বাধা দিয়ে বলল, জানি সকলেই এই কথা বলে, কিন্তু আমি তো জানি কোনটা ভুল আর কোনটা সত্যি। মধুপুরে পৌঁছে দিদির কথা আমার একবারও মনে পড়েনি। 25 বছর আগেকার সেই ঘটনার কথা আমি গত 15 বছরে একবারও ভাবিনি। তবু কি করে মনের ভুল বা চোখের ভুল হবে? আসলে আমি অনেক দিন পর মধুপুরে গেছি বলে দিদি আমার খবর জানতে এসেছিল। জানালার ধাক্কা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, তা ঠিক, কিন্তু দিদিকে দেখার পর থেকেই আমার সব ভয় একেবারে কেটে গিয়েছিল। অনেকক্ষণ আমি জানালার সামনে দাঁড়িয়ে কেঁদেছিলাম দিদির জন্য। তারপর সেই ভিজে যাওয়া বিছানার একপাশে এসে শুয়ে পড়তেই সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। পরদিন সকালে আমি সরকারবাবুদের একটা কথাও বলিনি, শুধু কুয়োর পাড়ে একটা ফুল রেখে এসেছিলাম। নমস্কার, কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষ করলাম আজকের গল্প, ধ্রুব কেমন আছিস? লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আজকের এই গল্পে আমার সঙ্গে গল্প পাঠে অংশ নিয়েছিলেন মনিকা কর্মকার। মনিকাকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার গল্প শুনে চলেছেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ফিরে আসব আমার পরবর্তী গল্প নিয়ে। নমস্কার, ধন্যবাদ।